আরে আমি সুরেশ, খোলো। আরে কি হলো পিঙ্কি, এত সময় লাগে দরজা খুলতে? হঠাৎ করে কেউ যদি আমায় দেখে ফেলতো? আমার মনে হলো আমার বা তোমার পরিবারের কেউ। আরে কে জানে আমরা এখানে লুকিয়ে আছি। ক্ষমা করবেন মিসেস সুরজ প্রকাশ, ফুলসজ্জার রাতে তোমাকে সিঙ্গানা দিয়েই কাজ চালাতে হবে সোনা। কিন্তু বিয়ের উপহার কোনো রাজাবাসার থেকে কম নয়। টাডাং! কি সুন্দর এটা গো। তোমার মতোই। আর দেখে নিও, আসল অনুষ্ঠানও নিশ্চয়ই হবে, আর তাও আবার আমাদের দুজনের বাবা মাদের আশীর্বাদ নিয়ে। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে মা বাবাকে নিশ্চয়ই রাজি করাবে। হ্যাঁ, কিন্তু গ্রামের লোক আর পঞ্চায়েতকে কে বোঝাবে? ওরা এমনিতেই আমাদের এই বিয়ের বিরুদ্ধে ছিল। আর তার উপরে আসার সময় তোমার ওই বাবার বন্ধু আছে না, ওনার ছেলে কপিল, ও আমাকে দেখে নিয়েছে এখানে আসার সময়। কি? হ্যাঁ। কপিল? তাহলে বাবাকে তো নিশ্চয়ই বলে দেবে আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। এখন আমরা এখানে আর থাকতে পারবো না। কিন্তু তুমি বাবার রাগ জানো না সুরেশ? উনি আমাকে আগেও বলেছেন যদি আমাদের বিয়ে হয় তাহলে আমাদের মাথা কেটে খেতে পুঁতে দেবেন। আমাদের এখান থেকে যেতে হবে। কোথায় যাব? দেবকির মামার বাড়ি আছে রটাকে। ও আমাকে বলেছিল যদি কোনো প্রবলেম হয় যেন ওখানেই চলে যায়। 10:40 বাস পেয়ে যাবো আমরা স্ট্যান্ড থেকে। চলো চলো। শনাক্ত করা গেছে? হ্যাঁ স্যার, এই ছেলে মেয়ে দুটো আমাদেরই গ্রামের, সুরজ প্রকাশ আর পিঙ্কি প্রকাশ। ওই সেই পঞ্চায়েতের মামলা মেরে ফেলেছে, দেখেছেন? আরে এটা তো হওয়ারই ছিল। ডাকো তো এদের পরিবারকে। ঠিক আছে স্যার। আমাদের ছেড়ে কোথায় চলে গেল রে? লাশে হাত দিও না। এই ঘটনাটা একদম সোজা। আপনার ছেলে আর এনার মেয়ে মিলে সমাজ আর গ্রামের বিরুদ্ধে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, আর পরিণামে দুজনার হলো মৃত্যু। এবার আপনিই বলুন,
যদি আপনার সন্দেহ থাকে তো কার ওপর? আরে বলুন না, কে মেরেছে এদের? আমি মেরেছি। এ কি বলছো তুমি? আমি মেরেছি আমার মেয়েকে আর তার প্রেমিককে। এই দেখো, আপনি তো এর বাবা। বাপ মেয়ের সম্পর্ক তো 20 বছরের ছিল, কিন্তু 50 বছরের সম্পর্ক আমাদের জাতা সমাজের সঙ্গে। তাহলে বলো বলো, কোনটা গভীর সম্পর্ক? সন্তানের থেকে বেশি বড় জাত আর সমাজ। যা আমার করার ছিল তা আমি করে দিয়েছি, তোমরা নিজেদেরটা করো। কেজি, এই দেখো, একজন বাপ নিজের মেয়ে আর জামাইকে মেরে ফেলেছে নিজের সম্মান বাঁচানোর জন্য, জাস্ট বিকজ দ্য গার্ল একই কাস্টে বিয়ে করেছিল। আর নর্মালি তো অন্য কাস্টে বিয়ে করার জন্য এই প্রবলেম হয়ে থাকে। I don't believe this. মিসেস বিলিমোরিয়া, এটা কোনো জাতি বৈষম্যের সমস্যা নয়। হিন্দু ধর্মে এরকমটা মানা হয় যে একই গোত্রের লোক ভাই বোন হলে তাদের মধ্যে কখনোই বিয়ে হতে পারে না। ধর্মের অবস্থা নিজের জায়গায় রয়েছে, আমি সেটা বুঝি, কিন্তু সম্মান রক্ষার জন্য কাউকে হত্যা করা এটা অধর্ম। আইনের কাছে এটা অপরাধ। কেন এরা বুঝতে পারেন না সেটা? এটা কি ধরনের প্রগতি? দেশ এক ধাপ এগিয়ে যায় তো এরা 2 ধাপ পিছিয়ে। উঠতে চাই এই দেশ, কিন্তু পায়ে বেড়ি পরানো রয়েছে। কি হবে? কিভাবে উন্নতি করবে এই দেশ? আমি দেখা আরে করব দাঁড়ান দাঁড়ান, আরে আরে দাঁড়ান, আরে দাঁড়ান দাঁড়ান, আপনি দাঁড়ান প্লিজ। স্যার, এই মহিলা দেখা করার জন্য খুব জেদ করছেন। তুমি যাও, আমি দেখছি। ঠিক আছে স্যার। আসুন আসুন, কি হয়েছে বলুন। আপনি সরকার কেডি পাঠক তো, যিনি নাকি নিরপরাধীদের বাঁচান? আগে আমি কেডি পাঠক। আপনি কে? আগে আমার নাম লাজবন্তী প্রকাশ। ওই কালকোরা হরিয়ানা থেকে এসেছি। আমার স্বামী চাঁদ প্রকাশের কেস নিয়ে। কিন্তু লাজবন্তী দেবী, আপনার স্বামী তো একেবারে হুঁশে এবং সজ্ঞানে এই অপরাধ স্বীকার করেছেন। আর কি করবে, উপায় ছিল না যে। অসহায়তা কেন? উনি তার নিজের কন্যাকে হত্যা করেছেন, এর মধ্যে অসহায়তা কেন আমি বুঝলাম না। আপনি তো আমাদের ওখানের অবস্থা জানেন না সাহেব। যুগ যুগ থেকে চলে আসা প্রথা মানুষ তো বাদ দিন, ভগবানের থেকেও বড় বলে মানা হয়। একই জাত গোত্রের ছেলে মেয়ের বিয়েকে অসামাজিক বলে মানা হয়। একই গোত্রের মানুষদের গ্রামবাসীরা ভাই বোন বলে মনে করে। যদি কেউ এই লোক প্রথার বিরুদ্ধে যায়, ধরে নিন তার প্রাণটা গেল, সেই পরিবারকে একঘরে করে দেবে। নরকের মতো ব্যবহার করা হয় তাদের সাথে। আমাদের 3 মেয়ে, সব থেকে বড় ছিল পিঙ্কি, তারপরে একজন, আরে সব থেকে ছোট। পিঙ্কির পাপের প্রায়শ্চিত্ত আমরা যদি না করি, তবে আমাদের এই 2 মেয়ের বিয়ে গ্রামের লোক আর পঞ্চায়েত কখনো করতে দেবে না। এই জন্য পিঙ্কির খুনে পিঙ্কির বাবা নিজের ঘাড়ে দোষ নিয়ে নিয়েছে, যাতে গ্রামে আমাদের মান সম্মান বজায় থাকে, যাতে এই 2 মেয়ের ভবিষ্যৎ নষ্ট না হয়। যত বড় পাপ তত বড় প্রায়শ্চিত্ত। সাহেব, আমি আমার মেয়েকে হারিয়েছি,
এখন আমি পিঙ্কির বাবাকে আর হারাতে চাই না। আপনার বিষয়ে তো অনেক শুনেছি যে আপনি অদ্ভুতভাবে অপরাধীর কাছে পৌঁছে আপনি নির্দোষকে বাঁচান। আপনি পিঙ্কির বাবাকে বাঁচান সাহেব, এই বাচ্চাদের বাবাকে বাঁচান সাহেব, বাঁচান সাহেব। কি করছেন আপনি? বসুন আপনি। স্যার, আমরা হরিয়ানাতে চলে তো এলাম, কিন্তু আপনার এই কেসটা নেওয়ার ডিসিশনটা ঠিক তো না? আই মিন, পুরো মিডিয়া আর দেশেতে জ্ঞানপ্রকাশ এক এমন মানুষ হিসেবে উপস্থিত হয়েছে যে নিজের মেয়েকে মেরেছে স্যার, আর সেটার একটাই শাস্তি হতে পারে স্যার, মৃত্যু। আর আপনি ওকে বাঁচাতে হরিয়ানা এলেন স্যার। এখন তো মিডিয়াও আপনার বিরুদ্ধে লিখছে, এই দেখুন। কেডি পাঠকের বিকিয়ে গেছে সম্মান। কেডি পাঠক হত্যাকারীকে বাঁচানোর জন্য যাচ্ছেন হরিয়ানা। এই নিউজের লোকেদের খুঁটিয়ে খুঁটিয়ে নিউজ বার করাটাই একটা নিউজ হয়ে গেছে। দেখ বরুণ, আমার একটা সোজাসুজি ভাবনা রয়েছে। আমি বাইরের কথাটা শোনার আগে ভেতরের কথাটা শুনি, আর আমার অন্তরাত্মা এটা বলছে যে হোক বা না হোক, চাঁদপ্রকাশ নির্দোষ। বাকিটা পৌঁছানোর পর জানতে পারবো। নমস্কার চাঁদপ্রকাশ বাবু, আমার নাম কেডি পাঠক, আমি মুম্বাই থেকে এসেছি, আপনার উকিল। তার মানে এটাই সত্যি যেটা লোকে বলছিল, যে তোমরা আমাকে না বলে, না জিজ্ঞেস করে শহরে চলে গেছে উকিল আনতে। দেখুন, যখন আপনি চুপ করুন, আমি আমার স্ত্রীর সাথে কথা বলছি। তুমি তো অশিক্ষিত, কিন্তু এতটা যে নির্বোধ তা আমি জানতাম না। তুমি এইটুকুও বুঝলে না যে আমার ভরসা আছে আমাদের পঞ্চায়েতের উপর, স্রেফ নিজেদের পঞ্চায়েতের উপর, অপরের উপর নয়। আরে এ কি জানে এই সমাজের কি সংস্কার হয়? আরে এ কি জানে মর্যাদা কাকে বলে? চাঁদপ্রকাশ বাবু, এটা একেবারে স্পষ্ট যে আপনি কারো চাপে পড়ে এই কাজগুলো করছেন। আমি শুধু এটাই বলতে চাইবো যে আপনার এই কাজগুলো করার কোনো প্রয়োজনীয়তা নেই। যেটা সত্যি সেটা আমি সময় অবশ্যই বাইরে নিয়ে আসবো। এটাই তো উকিল সাহেব, এটাই তো আমি বলছি, সত্য তো সামনে আসবেই। যান, 100টা মিথ্যা কথা ভরে দিক আপনার কানে, আর আপনি চাইলে 100টা পক্ষ রাখুন আমার জন্য, কিন্তু আপনার 100টা পক্ষ, 100টা মিথ্যা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। কেননা সব থেকে বড় সত্যি তো এটাই, আমি মেরেছি, আমি মেরেছি আমার মেয়েকে, চাঁদ প্রকাশই মেরেছে তার মেয়েকে। রাম রাম প্রধান সাহেব। রাম রাম মহিন্দর, রাম রাম। এদিকে এসো। আজ্ঞে প্রধান সাহেব। ভাই, গ্রামে শুনতে পাচ্ছি যে তোমরা শহর থেকে উকিল ডেকে নিয়ে এসছো। ভাই, তোমরা এত বড় হয়ে গেছো যে পঞ্চায়েতের পরামর্শ নিচ্ছ না। প্রধান সাহেব, আমরা উকিলকে ডাকিনি। পঞ্চায়েত থাকতে আমরা পরের দিকে কেন তাকাতে যাব? তাহলে ওই লাজোর মাথায় এই কথাটা ঢুকিয়ে দাও। একটা মেয়েকে তো হারিয়েছেই, এখন এরকম না হয় যে
কেরি সাহেব, কেরি সাহেব, ভরত সিং ভারদ্বাজ, পাবলিক প্রসিকিউটর। কখনো ভাবিনি যে আপনি আর আমি একই আদালতে এত তাড়াতাড়ি কেস লড়ব। আপনার সঙ্গে দেখা হয়ে বেশ ভালো লাগলো। আনন্দ তো আমারও অনেক হয়েছে আপনার সাথে দেখা করে কেরি সাহেব, কিন্তু একটা কথা তো বলুন, আপনার কেস টেস তৈরি আছে তো? হ্যাঁ, যতটা থাকার ততটা আছে, বাকিটা আদালতে দেখা যাবে। যাই। আরে দাঁড়ান না, দাঁড়ান। আরে এটা আপনি বুঝতে পারলেন না যে আপনাকে আমি কেন আটকালাম? বলছি, আপনার যা বলার আছে না, আপনি এখানেই বলুন, ওয়ান শটে। কারণ ভেতরে তো আপনি কিছুই বলার সুযোগ পাবেন না, চান্সই পাবেন না। কেস কখন শুরু হবে, কখন শেষ হবে, আপনি জানতেও পারবেন না। তাই ভেতরের যা রাগ আছে, যা ওকালত সকালত দেখানোর আছে, এখানেই সেরে ফেলুন কেরি সাহেব। এক্সকিউজ মি, I have a case to fight. ইংলিশ, ইংলিশ খুব ভালো। তোমাকে তো তোমার মক্কেলই চুপ করাবে কেডি সাহেব। চাঁদ প্রকাশ। হুজুর, গত 2 বছর ধরে আমার মেয়ে পিঙ্কি আর সুরেশ একে অপরকে ভালোবাসতে শুরু করে। আমরা 2 পরিবারই ওদের অনেক বুঝিয়েছি, এমনকি আমি প্রথমবার পিঙ্কির উপর হাতও তুলেছিলাম আর বলেছিলাম যে এই বদমাইশি ছেড়ে দে। আসলে জানেন, মেয়েদের একই গোত্রে না ভালোবাসা হতে পারে না বিয়ে। আমাদের সমাজ মনে করে যে একই গোত্রের লোকেরা ভাই বোন হয়। তাহলে ভাই বোনের মধ্যে দ্বিতীয় সম্পর্ক কি করে হতে পারে? এটা হতে পারে, হতে পারে না। কিন্তু ওরা দুজনে আমার কথা বুঝলো না, যার কারণে পুরো পঞ্চায়েতের সামনে আমার মাথা লজ্জায় নিচু হয়ে যায় 3 বার। তারপরে আর কি, আমার মাথা জ্বলে যায়, বিগড়ে গেল আমার মাথা। এই দিন দেখার জন্য তোকে জন্ম দিয়েছিলাম, তাহলে তোকে গলা টিপে মেরে ফেলা উচিত ছিল জন্ম নেবার আগে। শুনিসনি পঞ্চায়েত কি বলল? এক ঘরে করে দেবে আমাদের যদি তোকে সুরেশের সঙ্গে আবার দেখা যায়। তাহলে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব। তুই করে দেখ, করে বল দিব্যি আমার জন্মদাতার। তুই যেখানেই থাকবি খুঁজে বর করবই। কুড়ুল দিয়ে তোর মাথা কেটে খেতে পুঁতে দেব। বেরোনো মুশকিল হয়ে গেছে সমাজের সামনে যখন থেকে ওই ছেলেটার সঙ্গে সম্পর্ক হয়েছে। দেখ মা, তোর সামনে হাত জোর করছি, তুই যেখানে বলবি, যার সঙ্গে বলবি, তোর বিয়ে দিয়ে দেবো। কিন্তু তোকে ওই সুরেশকে ভুলতে হবে, ভুলতেই হবে ওকে। আমার হাত জোর করাটাকে ও আমার দুর্বলতা ভেবে নিয়েছিল। তারপর আর কি, পরের দিন ও বাড়ি থেকে পালিয়ে গেল, ওই ছোকরাটার সাথে বাড়ি থেকে পালিয়ে গেল। আমাদের সংস্কার, আমাদের মর্যাদা, আমাদের ইজ্জতকে ধুলোয় লুটিয়ে দিয়ে। তারপর 2 রাত পর আমার বন্ধুর ছেলে কপিল আমার বাড়িতে আসে। কি বলছিস তুই? কোথায় দেখেছিস ওদের দুজনকে তুই? পাশে জেনোরা গ্রামের মার্কেটে, ওখানে কোনো গোয়াল ঘরের পাশে গরুর খাবার ঘরে লুকিয়ে আছে দুজনে। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? এটা কি করছো তুমি? যা হবার তা হবে। না না,
তারপর আমি ওই লাশ দুটোকে বস্তায় ভরে ফেলে দিই আর কুড়ুলটাকে নদীতে ফেলে দিই আর বাড়ি চলে আসি। আরে উকিল সাহেব, এক গ্লাস জল পাওয়া যাবে? গলা শুকিয়ে গেছে আমার। আরে জল কেন পাবেন না চাঁদ প্রকাশ বাবু? গলা ভিজিয়ে নিন আপনার। ও চাঁদ প্রকাশ বাবু, সুরেশ তো পর ছিল, চলো তার ব্যাপারে তো বুঝলাম আপনি যা করেছেন, কিন্তু পিঙ্কি পিঙ্কি তো আপনার নিজের মেয়ে ছিল। তাকে কাটার সময়, চেরার সময় আপনার হাত একটুও কাঁপেনি? কেঁপেছিল, কিন্তু হাত জোর করার সময় কেঁপেছিল। ওকে বলেছিলাম, মা এই অনর্থ করিস না, কিন্তু যখন মেয়ে হয়ে বাপের কদর করলো না, তখন বাপও মেয়ের কদর করেনি। মেরে ফেলি আমি দুজনকে। তার মানে এখনো এখনো আপনি যা করেছেন সেই নিয়ে আপনার কোনো অনুতাপ নেই? না। আরো একটা কথা, আমার দুটো মেয়ে আছে। যদি ওই মেয়েরাও একই কাজ করে তো তাদেরও ওই একই অবস্থা হবে যা পিঙ্কির হয়েছে। চাঁদ প্রকাশ বাবু, কিন্তু আরে কেডি সাহেব, আগে আমার কথা শেষ তো হতে দিন। ভীষণ তাড়া আছে আপনার। হ্যাঁ তো চাঁদ প্রকাশ বাবু, আপনি যেটা এখন কাঠগড়ায় দাঁড়িয়ে বললেন সেটাকে আমরা 100% সত্যি মানব না? আমি বলতে চাইছি সেটা হলো যে আপনি যেটা বললেন, কারো চাপে পড়ে বা কোনো ভয়ের কারণে বা কারো কথা শুনে বয়ান দেননি তো, কি কেডি সাহেব? উকিল সাহেব, আমি না তো কারু চাপে আছি আর না কারু চাপে বলছি। আমি যা বলেছি ওটার 16 আনাই সত্যি। ঠিক আছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। হ্যাঁ চাঁদ প্রকাশ বাবু, দেখুন এবার আপনি আপনার মনে হচ্ছে মিথ্যে কথা বলছে। হ্যাঁ চলো, অতিথি মহাশয়ের সন্তুষ্টির জন্য মেনে নিচ্ছি যে চাঁদ প্রকাশ বাবু হয়তো এখন মিথ্যে কথা বলছেন। আরে মুম্বাই থেকে এসেছেন কেডি সাহেব, এইটুকু তো মানতেই হবে। ঠিক আছে, তো এবার প্রমাণ করি। আমার প্রথম সাক্ষী হলো পিঙ্কির ছোটবেলার বান্ধবী দেবকী। আগে বড় জ্যাঠামশাই যা বলছেন তা সব সত্যি। ওই দিন যখন উনি সুরেশ আর পিঙ্কিকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দিয়েছিলেন না সাহেব, তখন আমি ওখানেই ছিলাম ওনার বাড়িতে। জজ সাহেব, আমার দ্বিতীয় সাক্ষী হলো চাঁদ প্রকাশ বাবুর বন্ধু অনক্ষীলালের ছেলে কপিল। আগে খুনের দিন আমার সামনে রাগে লাল হয়ে কুড়ুল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল। আমি তো তখনই ভয় পেয়ে গিয়েছিলাম। এখন পিঙ্কি আর সুরেশের রক্ষা নেই, বেকার ফাঁসিয়ে দিলাম আমি দুজনকে। জজ সাহেব, আমার পরের সাক্ষী সুরেশ প্রকাশের কাকা মহেন্দ্র প্রকাশ। জজ সাহেব, আমি মোটর সাইকেলে করে নিজের বাড়ি যাচ্ছিলাম, তো আমি দেখলাম ও পুরো রেগে মেগে কুড়ুল নিয়ে স্কুটারে করে যাচ্ছিল। গ্রামের প্রধান লক্ষ্মণলাল বাবু। হুজুর প্রণাম। আমিও এটাই দেখেছিলাম। সেদিন চাঁদ প্রকাশ খুব রাগের সঙ্গে
হিনোরা গ্রামের দিকে যাচ্ছিল। বাবা, চাঁদ প্রকাশ কুড়ুল নিয়ে কোন দিকে যাচ্ছে? শোনো বাবা, গিয়ে দেখ ও কোথায় যাচ্ছে। ঠিক আছে আঙ্কেল, অনেক দূর পর্যন্ত ফলো করেছি, গ্রামের এক গোয়ালে ঢুকতে দেখেছি, আর যখন আমি ওখানে পৌঁছালাম তো এতগুলো প্রত্যক্ষদর্শীর সাক্ষীর পর কোনো মাথামোটা লোকই বলবে যে আপনি যা যা এই কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছেন 16 আনা সত্যি জজ সাহেব? আপনি সুরেশ আর পিঙ্কিকে মেরেছেন চাঁদপ্রকাশ বাবু? জজ সাহেব, আমি সোনুলালকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চাইছি। তার আগে আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই কেরি সাহেব। বলুন। আপনি আজ পর্যন্ত কত কেস লড়েছেন? কখনো গুনিনি আমি। কেন জিজ্ঞেস করছেন? সুন্দর, খুব সুন্দর। যা ছেড়ে দিন, এইটা শুধু বলুন আপনার কেসগুলোর শেষে পরিণাম কি হয়? দোষ স্বীকার। দোষ স্বীকার জজ সাহেব, দোষ স্বীকার। সেটা তো এই কেসে শুরুতেই হয়ে গেছে। তাহলে এই কেসটা শেষ? হ্যাঁ জজ সাহেব, 20 জন লোক বলছে যে এই লোকটাই খুন করেছে। তার উপর এই লোকটা নিজে বলছে যে আমি খুন করেছি। তাহলে আপনি বলুন জজ সাহেব, প্রমাণ করার জন্য আর বাকি কি থাকলো? আমি আপনার কথার সঙ্গে একমত মিস্টার ভরদ্বাজ। মিস্টার পাঠক, যখন অপরাধী তার অপরাধ স্বীকার করে নিয়েছে, ওর বয়ান সত্যি বলে প্রমাণিত হয়েছে, তখন এই কেসটাকে আর বাড়িয়ে কি লাভ? আমার মতে এই কেসকে এখানেই শেষ করে দেওয়া উচিত। জজ সাহেব, কোর্টের সিদ্ধান্ত এই মাসের 13 তারিখে দুপুর 3টায় জানানো হবে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। আরে কেডি সাহেব, কেডি সাহেব, এবার কিন্তু এটা বলবেন না যে আমি আপনাকে বলার সুযোগ দিইনি। হ্যাঁ, দিয়েছিলাম, কোর্টের বাইরে। মনে আছে কি বলেছিলাম আমি? যে কেস কখন শুরু হবে কখন শেষ হবে জানতেই পারবেন না আপনি। কি হলো? যাক, ওটা ছেড়ে দিন না। যদি জানেন, আমি বলে দিচ্ছি, কেস ইজ ওভার। কেডি সাহেব, খুবই হ্যাপি আর সুন্দর জার্নি ব্যাক টু মুম্বাই। খুব ভালো। দে ভাই। সোনু বাবা, আরে ভাই অতিথি আছে, ফুল টুল ছড়া। এই নিন উকিল। আরে উকিল সাহেব, এই নিন না। থ্যাংক ইউ। উকিল সাহেব, হ্যাঁ হ্যাঁ, তুমি বোধহয় ভেবেছিলে যে এই গ্রামে তোমার আশাতে আমাদের খুব খারাপ লেগেছে। হ্যাঁ ভেবেছিলাম তো এরকমটাই। না না না, সেরকম কোনো ব্যাপার না। তুমি তো আমাদের অতিথি, আর এমনিতেও তুমি আমাদের সাথীকে ওর কেস লড়ে ওকে বাঁচাবার চেষ্টা করেছিলে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাও আপনি আমাদের গ্রামে পদার্পণ করেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সরপঞ্চ বাবু, এই অভ্যর্থনার জন্য অনেক অনেক ধন্যবাদ, নাকি বলবো যে বিদায়ের জন্য ধন্যবাদ। প্রশ্নটা আমার হলো এই যে আপনাকে কে বলেছে যে আমি চলে যাচ্ছি? ভাই উকিল সাহেব, আপনার এই গ্রামে এখন কি কাজ? মোকদ্দমা শেষ, আর এমনিতেও 2 দিন পরে ফয়সালা হয়ে যাবে। এখন এখানে থেকে তুমি কি করবে? হ্যাঁ, আর যা এর মধ্যে লেখাপড়া হবে আমি তোমাকে মুম্বাইতে পাঠিয়ে দেব, কেমন? হ্যাঁ, যান, চলে যান। সরপঞ্চ বাবু, চলে যাচ্ছি আমি, কিন্তু একটা সমস্যা রয়েছে। সমস্যাটা হলো এই যে এখনো আমার মনে হচ্ছে যে চাঁদপ্রকাশ বাবু একেবারে নির্দোষ। ওনার কন্যা এবং জামাইয়ের হত্যা অন্য কেউ করেছে। আর দেখুন যে এটা একটা সমস্যা, আর এই সমস্যার সমাধান তো আমাকে করতেই হবে, আর যেই মুহূর্তে সমাধান হয়ে যাবে আমি চলেই যাব। পাঠক বাবু, আমন্ত্রকদের বলার আগেই যদি অতিথি চলে যায় তাহলে তাকে বলা হয় অতিথি, আর বলা সত্ত্বেও যদি না যায় তাকে বলা হয় শয়তান। হ্যাঁ, আমি
বুঝে গিয়েছি, পুরোপুরি বুঝে গিয়েছি। আপনাদের সঙ্গে এতটা সময় কাটালাম, আর এইটুকু তো বুঝে নেওয়া আমার উচিত। ওই লাজবন্তী দেবী জোর করছিলেন, জেদ করছিলেন যে হোটেলে থেকো না, আমাদের বাড়িতে এসে থাকো, কয়েকদিন আমাদের সঙ্গেও কাটাও। তো আমি ভাবলাম যে কেন না, কয়েকটা দিন আরো আপনাদের সঙ্গে এখানে থেকে যাই, তাহলে শিক্ষাটা আর একটু বেশি পাবো। ফুলমালাটা দয়া করে আপনি রেখে দিন আপনার কাছে, যখন আসবো তখন দিয়ে দেবেন, পয়সাও বেঁচে যাবে আপনার। নমস্কার। সাপের গর্তে পা দিস না তুই কেডে। আর তুই কি করে জানবি যে জাতপাত কি হয়? এর পরের বার তুই যখন আসবি না, তখন এই ফুলের রং বাসন্তী হয়ে যাবে আর কাপড়ের রং হবে সাদা। চলে যা এখান থেকে, চলে যা। আই থিঙ্ক এদের মধ্যে কোনো একজন গ্রামবাসী এই কাজটা করেছে। চাঁদ প্রকাশকে বলির পাঁঠা বানিয়ে নিজের অপরাধ লুকোচ্ছে। জানি বলুন, কিন্তু এদের মুখ খোলার জন্য এটা অনেকটাই জরুরি যে চাঁদ প্রকাশ বাবু তিনি যে নির্দোষ সেটা স্বীকার করবেন, আর নয়তো আদালতে আমার প্রত্যেকটা প্রমাণ ব্যর্থ হয়ে যাবে। দোষীকে দিয়ে দোষ স্বীকার করাবো, তার আগে চাঁদ প্রকাশ বাবুকে দিয়ে স্বীকার করাতে হবে যে উনি নির্দোষ। যদি আর কেউ কিছু না বলতে চায়, তবে এই আদালত চাঁদ প্রকাশের বিরুদ্ধে সিদ্ধান্ত শোনাতে যাচ্ছে। আমি কিছু বলতে চাই। এখন আর কি বলতে চাও? ইউ ক্যান প্রসিড মিস্টার কেডি। চাঁদ প্রকাশ বাবু হত্যার দিন কি পরেছিলেন আপনি? কি বস্ত্র আপনার গায়ে ছিল? আরে উকিল সাহেব, এইরকমই জামা আর ধুতি পরেছিলাম। এই কুর্তাটা? ওইটাই হবে। জজ সাহেব, আমি সোনুলালকে কাঠগড়ায় ডাকতে চাইব। অনুমতি দিলাম। সোনু, আপনি বলেছিলেন যে আপনি চাঁদ প্রকাশ বাবুকে পিঙ্কি আর সুরেশের ওপর কুড়ুল দিয়ে আঘাত করতে দেখেছিলেন। কতটা দূরত্বে ছিলেন চাঁদ প্রকাশ বাবু যখন উনি কুড়ুলটা দিয়ে বাড়ি মেরেছিলেন? আরে দূর কি, উনি ধরে ধরে মারছিলেন। তো এটা স্পষ্ট যে যখন কুড়ুল দিয়ে আঘাত করা হয়েছে তখন রক্ত ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল নিশ্চয়ই। আরে চারপাশে শুধু রক্তই রক্ত স্যার, আমি তো তাকাতেই পারছিলাম না। যদি এরকমটাই হয় তাহলে এইটা কিভাবে হলো যে এই কুর্তাটায় এক ফোঁটা রক্তের দাগ লেগে নেই? আরে ওখানে এত অন্ধকার ছিল, আমি লক্ষ্যই করিনি জামার দিকে। জজ সাহেব, এটা কি খুব জরুরি যে জামায় যদি রক্ত লেগে না থাকে তাহলে খুন হয়নি? ভরদ্বাজ বাবু, ওই ঘরের দেওয়ালের উপরেও রক্তের দাগ লেগেছিল। এরকমটা কিভাবে হতে পারে যে এই কুর্তাটায় এক ফোঁটাও রক্তের দাগ লেগে নেই, একদমই দাগহীন? হতে পারে, হতে পারে চাঁদ প্রকাশ বাবু বলতে ভুলে গেছেন আর বদলে নিয়েছেন। আগে হ্যাঁ হুজুর, আমি আপনাকে বলতেই ভুলে গেছি যে ওই রাতে বস্তায় লাশ ভরবার পর আমি জামাটা পাল্টে ফেলেছিলাম। হুজুর, ভুল হয়ে গেছে আমার। আপনার স্ত্রী লাজবন্তী দেবীর বক্তব্য হলো যে আপনি এই কুর্তা পরেই ঘর থেকে বেরিয়েছিলেন এবং এই কুর্তা পরেই ঘরে ফিরেছিলেন। জজ সাহেব, এই কেসে স্ত্রীর সাক্ষী মানা যাবে না, কারণ এই ব্যাপারটা খুব পরিষ্কার, যে কোনোভাবেই স্বামীকে বাঁচাবেই। জামার ব্যাপারটা ছাড়ুন কেরি সাহেব, অন্য কিছু থাকে তো আদালতকে বলুন। হত্যার অস্ত্র জজ সাহেব, ওই কুড়ুল যেটা দিয়ে পিঙ্কি আর সুরেশকে হত্যা করা হয়। জজ সাহেব, ওই কুড়ুলটা... আরে ভাই, খুব ভালো, খুব ভালো। ওই কুড়ুলটা নদীর তলায় আছে, যখন ডুবুরিরা পাবে তখন নিয়ে আসবে। জজ সাহেব, আমি কপিলকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। কপিল, যখন চাঁদ প্রকাশ বাবু হাতে কুড়ুলটা নিয়ে নিজে ঘর থেকে বেরোলেন, আপনি তখন ওখানে উপস্থিত ছিলেন? আগে একদম। আপনি এনার হাতে কুড়ুলটা দেখেছিলেন? আগে আপনি চিনতে পারবেন এই কুড়ুলটাকে? আগে আমার সামনেই তো তুলেছিল। আদালতকে বলুন কপিল বাবু যে এই তিনটে কুড়ুলের মধ্যে কি ধরনের কুড়ুল ওনার হাতে ছিল? আগে ওই মাঝখানেরটা, মাঝেরটার মতো এরকম? আগে জজ সাহেব, আমি
কপিলের কথার সঙ্গে একেবারেই সহমত। কেননা চাঁদপ্রকাশ বাবুর বাড়ির লোকের বক্তব্য হলো যে ইনার কাছে যেই কুড়ুলটা ছিল সেটা একদমই এরকম ছিল। বাহ, খুব সুন্দর পাঠক বাবু। এবার কি কুরুলের কোম্পানিওয়ালাদের দিয়ে প্রমাণ করবে? সেটা কোনো প্রয়োজনীয়তা নেই ভরদ্বাজ বাবু। জজ সাহেব, পোস্টমর্টম রিপোর্টের বক্তব্য হলো যে পিঙ্কির শরীরের ওপর যে আঘাতের চিহ্ন সেটা 6 ইঞ্চি লম্বা কুড়ুলের সাহায্যে করা হয়েছে। আর এই কুড়ুলটা, ইওর অনার, যেরকম ধরনের কুড়ুল যেটা চাঁদপ্রকাশ বাবুর বাড়িতে ছিল সেটা 4 ইঞ্চি ধারওয়ালা। আর 4 ইঞ্চি ধারওয়ালা এই কুড়ুল দিয়ে 6 ইঞ্চির আঘাত হতে পারে না জজ সাহেব। তো আপনার মনে হয় যে এই 6 ইঞ্চি এবং 4 ইঞ্চির পার্থক্যের জন্য আপনি কেসটাকে ঘুরিয়ে দেবেন? হ্যাঁ, এটা তো খুব সুন্দর জজ সাহেব। কেডি সাহেব, 1 মিনিট, এই কুড়ুলটা একটু। জজ সাহেব, এই 4 ইঞ্চির ধারবালা কুড়ুল আর নেন আমি এবার মারলাম। চার ইঞ্চের ধারবালা কুড়ুল আর 6 ইঞ্চির ক্ষত। কেরি সাহেব, আর কিছু বলার আছে আপনার পাঠকবাবু? মিস্টার পাঠক, আর কোনো প্রমাণ? নয় ইওর অনার, এই সময় আমার কাছে আর কোনো প্রমাণ নেই। আরে কেরি সাহেব, কিছু কিছু ভাবুন, বলুন। কিছু বাকি থাকলে বলে দিন। হ্যাঁ, এখনো আদালতের সময় বাকি আছে, পুরো 5 মিনিট। ভাবুন, আপনি এত বড় লয়ার, যদি কিছু না ভাবতে পারেন তাহলে কোনো গল্প বা কাহিনী শুনিয়ে দিন। হ্যাঁ, আমাদের সবার মনোরঞ্জন হয়ে যাবে। কি ভাইরা, কি বলছো? কেডি বাবু, না হলে লোকে বলবে কালগোড়ার লোকেরা কেডি সাহেবকে বোম্বে থেকে এখানে ডেকেছে, কিন্তু বলার সুযোগটা পর্যন্ত দেয়নি। ঠিক আছে ভরদ্বাজ বাবু, যখন আপনি বলছেন যে আদালত শেষ হতে এখন আরো 5 মিনিট বাকি রয়েছে, আর যখন আপনি চাইছেন যে আমি এই গল্পটা শোনাই, শোনাচ্ছি। এই গল্পটা আমার কোনো রোমাঞ্চকর কেসের ব্যাপারে নয়, না তো কোনো রকম রহস্যজনক একটা ঘটনা সম্বন্ধীয়। একটা সাধারণ গল্প ব্যাস। একজন পিতা আর তার 3 বছর বয়সী ছোট্ট সুন্দর একটা বাচ্চার, সেই বাচ্চাটার যার ততক্ষণ ঘুম আসতো না যতক্ষণ না সে তার বাবার ডান দিকের কাঁধে মাথা রেখে শুতো। আর তখনও যদি ঘুম না আসতো তো সেই বাবা ওকে কোলে তুলে বুকের ওপর রেখে সারা রাত বারান্দায় পায়চারি করতেন। বারবার সেই গানটাই শোনাতেন, যেটা গাইতে গাইতে কোনোদিন ওই পিতা ক্লান্ত হননি। আর শুনতে শুনতে ওই বাচ্চাটা নিজের দীর্ঘদিনের রাখা গোফটা শুধুমাত্র সেই কারণেই কেটে দিয়েছিলেন যে ওই গোফ বাচ্চাটার গায়ে লাগতো। একটা সময় এরকম ছিল যখন 8 বছরের ছিল এই বাচ্চাটা, গ্রামে আকাল পড়ল, ঘরে খাওয়ার জন্য 1 ফোঁটা কিচ্ছু নেই। ওই বাচ্চাটা নিজের পুতুলটা নিয়ে, যে পুতুলটার নাম খুব ভালোবেসে নীলম রেখেছিল, ওই পুতুলটাকে নিয়ে ওর বাবার কাছে গেল আর বলল যে বাবা, মায়ের গয়নাগাটির সঙ্গে এই পুতুলটাকেও বিক্রি করে দাও, ঘরে হয়তো কিছুটা পয়সা আসবে। কিছু সময় আরো কাটলো, ওই বাচ্চাটার বয়স 13 বছর হলো। স্কুলে প্রবন্ধ রচনা করতে দেওয়া হয়েছিল। প্রবন্ধের বিষয় ছিল
আমার জীবনের সব থেকে প্রিয় আর প্রত্যেক কটা ছাত্র। সব ছাত্র নিজেদের মায়ের ওপর সেই প্রবন্ধ লিখল, শুধুমাত্র ওই ছাত্রটাই লিখল আমার প্রিয় বাবা। সতেরো বছর বয়স ছিল এই বাচ্চাটার যখন পাশের বাড়ি বারান্দা থেকে পড়ে যায় আর ওর মাথা ফেটে যায়। বাচ্চাকে নিজের কাঁধের ওপর তুলে প্রচন্ড রোদে দৌড়তে দৌড়তে অনেক ক্রোশ দূরে হাসপাতালে নিয়ে গেলেন সেই পিতা। ডাক্তারকে বললেন যে আমার শরীরের শেষ ফোঁটা রক্ত নিয়ে নাও, কিন্তু আমার বাচ্চাকে বাঁচিয়ে তোলো, আমার সন্তানকে বাঁচিয়ে তোলো। ওই বাচ্চাটার জন্য ওর সংসার, ওর বাবা ছিল, আর ওই বাবারও। কখনোই বাচ্চাটার মাথায় কোনো রকম আঘাত সে দেখতে চাননি, কখনো ওর চোখে জল দেখতে পারতেন না, কখনোই ওর শরীরে কোনো রকম ছোট আঘাত তিনি দেখতে পারতেন না। জোৎসা বেটা, পিঙ্কির মৃতদেহের কিছু ছবি রয়েছে। প্রথম আঘাতটা ওর কাঁধের ওপর করা হয়েছিল। আঘাতের সঙ্গে সঙ্গে কাঁধের হাড়গুলো ভেঙে গিয়েছে। দ্বিতীয় আঘাতে হাতের সমস্ত শিরা কেটে গিয়েছে, রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তৃতীয় আঘাতে জজ সাহেব পেটটা পুরোপুরিভাবে চিড়ে দেওয়া হয়েছে। আমার মাকে, আমার মা কি, আমার মা কি? চাঁদপ্রকাশ বাবু, আমি এটা মানার জন্য একেবারেই তৈরি নই যে আপনি জেনে শুনে বা অজান্তে নিজের মেয়ের কোনো ক্ষতি করতে পারেন। এটা আমি মানতে পারছি না। আমি মারিনি আমার মেয়েকে। মারিনি আমি আমার মেয়েকে। আরে আমি তো আমার মেয়ের জন্য নিজের জীবনকে 100 বার বলি দিতে পারি, 100 বার। যদি আমার জীবনের সমস্ত আয়ু ওকে দিতে পারতাম। আমার মা, মা গো, আমার সোনা মা গো। তুই নিজের বাবার উপর ভরসা করে থাকতে পারলি না মা।